হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা ফটোসিনথেসিস সম্পর্কে আলোচনা করছিলাম। তো আগের ক্লাসে আমি আলোচনা করেছি ফটোসিনথেটিক পিগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ফটো সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফটোসিনথেসিসের লাইট রিয়াকশান। দেখো, লাইট রিয়াকশানে প্রধানত দুটো বিষয় তোমাদেরকে পড়তে হবে। একটি হচ্ছে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং আরেকটি নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রকৃতপক্ষে লাইট রিয়াকশানে কিন্তু নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমই সম্পন্ন হয়। যেহেতু লাইট রিয়াকশানের কথা বলছি, তার মানে ফটোসিনথেসিসে তো অবভিয়াসলি লাইট লাগবে। এক্ষেত্রে যে ভিজিবল লাইট আছে, তো ভিজিবল লাইটের মধ্যে ব্লু এবং রেড জোন অফ লাইটে কিন্তু ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। তো ফটোসিনথেসিসে যে সত্যি সত্যি লাইট রিয়াকশান হয় এবং তার সঙ্গে সঙ্গে ব্লু এবং রেড জোন অফ লাইটে ফটোসিনথেসিস ভালো হয়, এই সম্পর্কিত একজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তিনি হলেন এঙ্গেলম্যানস। তো প্রথমেই লাইট রিয়াকশান পড়ার আগে আমরা দেখে নেব যে এঙ্গেলম্যানসের এক্সপেরিমেন্ট। এঙ্গেলম্যানস প্রধানত যার উপরে এক্সপেরিমেন্ট করেছিলেন, তো সেটি হচ্ছে ক্লেডোফোরা নামক একটা অ্যালগির উপরে এক্সপেরিমেন্ট করেছিলেন। আমি একটু আঁকার চেষ্টা করছি। ধরা যাক এটি হচ্ছে ক্লেডোফোরা নামক একটি অ্যালগি এবং এই অ্যালগি কিন্তু টোটালি কিন্তু ফিলামেন্টাস অ্যালগি ছিল। ফিলামেন্টাস অ্যালগি মানে কি, এক্ষেত্রে তাদের সেল আছে, সো ডিফারেন্ট টাইপের সেল আছে এবং এই জায়গাতে অবভিয়াসলি তাদের ক্লোরোপ্লাস্টিড থাকবে। তাহলে এক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড আমরা দেখতে পাচ্ছি। এবং যখন সানলাইটকে প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে ফেলা হয়, দেখো এক্ষেত্রে সানলাইট আছে এবং সানলাইটকে যখন আমরা প্রিজমের মধ্য দিয়ে যখন আমরা ফেলবো, তখন এই সানলাইট কিন্তু 7টা বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হবে। যেমন এক্ষেত্রে ভায়োলেট যেমন হবে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিগো হবে, তার সাথে সাথে এক্ষেত্রে ব্লু হবে, তার সঙ্গে সঙ্গে গ্রিন হবে, তার সাথে সাথে ইয়েলো হবে, তারপরে অরেঞ্জ হবে এবং এর সাথে সাথে রেড হবে, রাইট? তো এই যে লাইট আছে, মানে হোয়াইট লাইট বা সানলাইট প্রধানত প্রিজমের মধ্য দিয়ে যখন ফেলা হয়, তখন 7টা বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়। এখন এই 7টি আলোকে তিনি ক্লেডোফোরা নামক শৈবাল বা অ্যালগির ওপর ফেললেন, ফিলামেন্টাস অ্যালগির ওপর। এবং যেহেতু এটা একটা ফিলামেন্টাস অ্যালগি, সুতরাং এর যে স্ট্রাকচার আছে, এটা একটা লম্বা একটা রিবন লাইক স্ট্রাকচার। তো এর ডিফারেন্ট জোনে ফটোসিনথেটিক ইল্ড প্রধানত বোঝা যায়। ফটোসিনথেটিক ইল্ড মানে কি পরিমাণে অক্সিজেন ইভলিউশন হয়েছে বা ইভলভ হয়েছে, তো সেটা কিন্তু এক্ষেত্রে বোঝা যায়। তো তিনি এটা দেখলেন যে ব্লু এবং রেড জোন অফ লাইটে, তাহলে এই জায়গাতে আমি এক্ষেত্রে আঁকার চেষ্টা করছি। ধরা যাক এক্ষেত্রে এটা ফটোসিনথেটিক ইল্ড হয়েছে, ইন্ডিগোতে এই অ্যামাউন্টের ফটোসিনথেটিক ইল্ড হয়েছে, কিন্তু ব্লু রিজিয়ান্সে প্রচুর পরিমাণে ফটোসিনথেটিক ইল্ড হয়। তো এই জায়গাতে প্রচুর পরিমাণে ফটোসিনথেটিক ইল্ড হয়। গ্রিনেতে ধরা যাক এটা ফটোসিনথেটিক ইল্ড হয়েছে, ইয়েলো এবং অরেঞ্জ, এবং তার সঙ্গে সঙ্গে রেড জোন অফ লাইটে কিন্তু ফটোসিনথেটিক ইল্ডের পরিমাণ প্রচুর বেশি। তাহলে এই জায়গাতে মানে ব্লু জোনস অফ লাইটে প্রধানত ফটোসিনথেটিক ইল্ড অনেক বেশি হয় এবং রেড জোন অফ লাইটে কিন্তু ফটোসিনথেটিক ইল্ড অনেক বেশি হয়। এবং এখান থেকে এটাই প্রমাণিত হয় যে সানলাইট যে 7টা বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত, তো তার মধ্যে ব্লু এবং রেড জোন অফ লাইটে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। তবে ব্লু এবং রেড জোন অফ লাইটের মধ্যে আবার ব্লু জোন অফ লাইটে ফটোসিনথেসিস ম্যাক্সিমাম হয়। তো বেশিরভাগ ফটোসিনথেসিসের এক্সপেরিমেন্ট প্রধানত করা হয়েছিল রেড জোন অফ লাইটে, কারণ রেড জোন অফ লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, অনেক হিউজ তার তরঙ্গ দৈর্ঘ্য। তো এই রেড জোন অফ লাইটকে প্রধানত দুটো রিজিয়ান্সে ভাগ করা হয়। একটি হলো ফার রেড জোন এবং আর একটা হচ্ছে রেড জোন। সো রেড জোনের যে তরঙ্গ দৈর্ঘ্য, তো রেড জোন যাকে আমরা বলবো, তো রেড লাইটের প্রধানত দুটো জোনসের কথা বললাম, একটা রেড জোন এবং আরও একটা হচ্ছে ফার রেড জোন। তো রেড জোনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 680 ন্যানোমিটার এবং ফার রেড জোন অফ লাইটের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 700 ন্যানোমিটার। এখন এমারসন যে এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং এমারসনের প্রধানত দুটো এফেক্ট দেখা যায়, একটা রেড ড্রপ এফেক্ট এবং আরও একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট এফেক্ট। এবং সেই দুটো এফেক্টের সাহায্যে এটাই প্রমাণিত হয়েছিল ফটোসিনথেসিস প্রধানত দুটো ফটো সিস্টেমের সাহায্যে হয়। তো এই জায়গাতে এই যে রেড জোন অফ লাইট যে ফটো সিস্টেমকে অ্যাক্টিভ করে, তো সেটি হলো PS2। প্রত্যেকটা ফটো সিস্টেমের মধ্যে আমরা জানি যে একটা সেন্টারে একটা মলিকিউল থাকবে, একটা ক্লোরোফিল মলিকিউল থাকবে এবং সেটা হচ্ছে ক্লোরোফিল এ। তো এই ক্লোরোফিল এ প্রধানত 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে অ্যাবসর্ব করে। এই সম্বন্ধে আমি আগের দিন আলোচনা করেছি আগের ক্লাসে। এবং এই যে ফার রেড জোন অফ লাইটকে প্রধানত অ্যাবসর্ব করবে যে ফটো সিস্টেম, তো সেটাই হচ্ছে PS1। এখন ফটোসিনথেসিসের লাইট রিয়াকশান, তো ফটোসিনথেসিসের লাইট রিয়াকশান প্রধানত আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের
গ্রানা অঞ্চলে সম্পন্ন হয় এবং গ্রানাতেই প্রধানত গ্রানার যে থাইলাকয়েড আছে এবং এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই তো এই দুই ধরনের ফটো সিস্টেম থাকে। এবং এই যে দুই ধরনের যে ফটো সিস্টেম আছে PS1 এবং PS2, তো PS1 এবং PS2 এই দুজনেই কিন্তু নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশ নেয় এবং সেই নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে প্রধানত ফটোসিনথেসিসের লাইট রিয়াকশান সম্পন্ন হয়। তাহলে দেখো, লাইট রিয়াকশানে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আউটকাম, মানে লাইট রিয়াকশানে কোন কোন ঘটনা ঘটে প্রথমে আমরা দেখব এবং তারপরে স্টেপ বাই স্টেপ সেই অংশগুলো আলোচনা করব, তবে কিন্তু লাইট রিয়াকশান তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমেই যে অংশটা হবে তো সেটা হচ্ছে অ্যাবসর্পশন অফ লাইট। তো লাইট রিয়াকশানে ফার্স্ট যেটা হবে অ্যাবসর্পশন অফ লাইট। এক্ষেত্রে অ্যাবসর্পশন অফ লাইট বলতে আমরা কি দেখলাম? অ্যাবসর্পশন অফ লাইট মানে দুইটো তরঙ্গ দৈর্ঘ্যের আলো অর্থাৎ 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেড লাইট এবং তার সঙ্গে সঙ্গে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফার রেড জোন অফ লাইট এবং 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের এই লাইটকে প্রথমত অ্যাবসর্ব করবে PS2 এবং 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করবে PS1। সেকেন্ড হচ্ছে স্প্লিটিং অফ ওয়াটার, মানে জলের আলোক বিশ্লেষণ, সো স্প্লিটিং অফ ওয়াটার। এবং জল যখন বিশ্লিষ্ট হয় তার ফলে এখান থেকে অক্সিজেন তৈরি হয়। তাহলে ফটোসিনথেসিস পদ্ধতিতে যে উপজাত হিসাবে বা বাই প্রোডাক্ট হিসাবে যে অক্সিজেন তৈরি হয় সেটা কিন্তু জল থেকেই আসে। থার্ড, এক্ষেত্রে এটিপি তৈরি হবে, মানে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয় এবং ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ এটিপি তৈরি করবে এবং এই এটিপি কিন্তু ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হবে। এবং ফোর্থ যে টার্গেট সেটা হচ্ছে রিডিউসড NADP তৈরি হবে, সো রিডিউসড NADP, তার মানে রিডিউসড NADP মানে এক্ষেত্রে NADPH তৈরি হবে, তো NADPH তৈরি হবে। এবং ফটোসিনথেসিসের লাইট রিয়াকশানে এগুলোই হচ্ছে টার্গেট। তো এগুলো কিভাবে হয় তো সেটা বুঝতে গেলে আমাদের সাইক্লিক এবং নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং তুমি যদি নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যদি দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমি যে বিষয়গুলো আমি লিখেছি এই সমস্ত বিষয় কিন্তু নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আমি স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করব কিভাবে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে। দেখো, প্রথমেই এক্ষেত্রে লিখি PS2, সুতরাং এক্ষেত্রে লেখার চেষ্টা করি সো PS2। তো PS2 আমরা জানি যে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের আলোকে অ্যাবসর্ব করবে, অর্থাৎ রেড জোন অফ লাইটকে অ্যাবসর্ব করবে এবং তার সাথে সাথে এক্ষেত্রে PS1, সো PS1, তো PS1 তাহলে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করবে। তো প্রথমে কি হয়, সানলাইট যখন আসবে, দেখো সানলাইট তো এরকম আসবে না যে প্রথমে PS2কে অ্যাক্টিভেট করলো তারপরে PS1কে অ্যাক্টিভেট করলো, এরকম নয়। সানলাইট কিন্তু অ্যাকচুয়ালি পড়ছে এবং যে সানলাইট পড়ছে তো সেই সানলাইটের 680 ন্যানোমিটার ওয়েভলেন্থকে ক্যাপচার করছে PS2 এবং 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে ক্যাপচার করছে PS1। তো এই জায়গাতে দেখো, তাহলে দেখো এই যে PS2 আছে তো PS2তে তাহলে লাইট পড়ছে এবং 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট PS2 ক্যাপচার করবে। আবার PS1 দেখো 700 ন্যানোমিটারের লাইটকে ক্যাপচার করবে, রাইট? সো PS1 700 ন্যানোমিটারের লাইটকে ক্যাপচার করবে। যখনই PS2 এই লাইটকে যখনই ক্যাপচার করে তখন PS2 কে লাইট মানে তার যে ক্লোরোফিল মলিকুল আছে তো সেই ক্লোরোফিল মলিকুলকে সে অ্যাক্টিভেট করে এবং তার ফলে PS2 থেকে কিন্তু ইলেকট্রন রিলিজড হয়। অর্থাৎ PS2 তখন অক্সিডাইজড হয়ে যায়, মানে PS2 তখন জারিত হয়ে যায়। তাহলে দেখো যখনই লাইট পড়ছে তখন PS2 তার যে গ্রাউন্ড স্টেট আছে তো সেই গ্রাউন্ড স্টেট থেকে সে তখন অ্যাক্টিভ স্টেটে চলে যায়। তাহলে এটা হচ্ছে PS2 এর অ্যাক্টিভ স্টেট। এবং PS2 তার ইলেকট্রনকে রিলিজ করবে এবং সেই রিলিজড ইলেকট্রন প্রথমেই যে কম্পাউন্ড নেবে তো তার নাম হচ্ছে ফিওফাইটিন এবং ফিওফাইটিন এই লাইটকে দেবে যে কম্পাউন্ডকে তো তার নাম হচ্ছে কুইনন A। আবার কুইনন A ইলেকট্রনকে দেবে যে কম্পাউন্ডকে তো তার নাম হচ্ছে কুইনন B, ওকে? এবং কুইনন B যে কম্পাউন্ডকে ইলেকট্রনকে দেবে তো তার নাম হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স। তো সাইটোক্রোম B
B6F কমপ্লেক্স এবং সাইটোক্রোম B6F কমপ্লেক্স আবার যাকে ইলেকট্রন দেবে তো তার নাম হচ্ছে প্লাস্টোসায়ানিন। সুতরাং এরা যাকে ইলেকট্রন দেবে তো তার নাম হচ্ছে প্লাস্টোসায়ানিন। তাহলে PS2 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হচ্ছে, দেখো এক্ষেত্রে আমি লিখছি এটা দুটো ইলেকট্রন রিলিজড হচ্ছে। ফিওফাইটিন সেটা ক্যাপচার করছে, ফিওফাইটিন আবার এই ইলেকট্রনকে নিচ্ছে, ফিওফাইটিন ইলেকট্রন নিয়ে সেটা কুইনন একে দিচ্ছে, কুইননে আবার ইলেকট্রন নিচ্ছে তাহলে কুইনন বিকে দিচ্ছে, কুইনন বি আবার ইলেকট্রন নিচ্ছে নিয়ে সেটা সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে দিচ্ছে, সাইটোক্রোম B6F কমপ্লেক্স আবার ইলেকট্রন নিয়ে প্লাস্টোসায়ানিনকে দিচ্ছে। তো PS2 থেকে নির্গত ইলেকট্রন প্রধানত এইভাবে ট্রান্সপোর্টেড হয়। এরপরে ইতিমধ্যে PS1ও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো PS1 যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন PS1 তার ইলেকট্রনকে রিলিজ করে দেয় এবং ইলেকট্রনকে যখনই রিলিজ করে দিচ্ছে তখন PS1 এক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখো P700 এটা অ্যাক্টিভ। তো PS1 প্রথমেই যে ইলেকট্রন যেটা রিলিজ করছে সেই ইলেকট্রন প্রথমেই যে কম্পাউন্ডকে দেবে তো তার নাম হচ্ছে A0, তার নাম হচ্ছে A0 এবং A0 এরপর ইলেকট্রনকে দেবে A1 কে, A1 এবার ইলেকট্রনকে দেবে যে কম্পাউন্ডে এবার ইলেকট্রন দেবে সেটা হচ্ছে আয়রন সালফার কন্টেনিং গ্রুপ FeS X, তারপরে A এবং তারপরে B, ওকে। এবং এরপরে এই ইলেকট্রন চলে যাবে যে কম্পাউন্ডে তো তার নাম হচ্ছে ফেরোডক্সিন এবং ফেরোডক্সিন এই ইলেকট্রনকে যে কম্পাউন্ডকে দেবে তো তার নাম হচ্ছে NADPH+H+। তো এই জায়গাতে দেখো তাহলে ফেরোডক্সিন থেকে নির্গত ইলেকট্রন কোথায় চলে আসবে, NADPH+H+। তো পাতার কোষে প্রধানত এটা থাকে। তো NADPH+H+কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে ফেরোডক্সিন। সুতরাং এই জায়গাতে আমি একটু ইলেকট্রন লেখার চেষ্টা করি। দেখো তাহলে PS1 তার ইলেকট্রনকে কোথায় দিচ্ছে, প্রথমে A0, তারপরে A1, তারপরে A1 আয়রন সালফার কন্টেনিং গ্রুপ X, AB। তো এই গ্রুপ এবার পরপর ইলেকট্রনকে দিচ্ছে ফেরোডক্সিন, ফেরোডক্সিন এবার ইলেকট্রনকে দিচ্ছে NADPH+H+কে। সুতরাং এক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে PS2 থেকে নির্গত ইলেকট্রন এইভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে এবং PS1 থেকে নির্গত ইলেকট্রন এইরকম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে ট্রান্সপোর্টেড হচ্ছে। এখন এই যে প্লাস্টোসায়ানিন আছে তো প্লাস্টোসায়ানিন ইলেকট্রনকে দেবে কিন্তু PS1-এ। তাহলে দেখো PS2 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয়েছে তো সেই ইলেকট্রন কিন্তু কখনোই আর PS2-তে ফিরে আসে না, কারণ PS2 এর ইলেকট্রন ট্রান্সপোর্টেড হয়ে যায় PS1-এ। আবার PS1 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয়েছে তো সেই ইলেকট্রন কখনোই আর PS1-এ চলে আসে না। তো PS1 থেকে নির্গত ইলেকট্রন চলে যাবে NADPH+H+-এ এবং সেই কারণের জন্যই এই টাইপের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো তাকে আমরা বলবো নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে PS1 এবং PS2 থেকে নির্গত ইলেকট্রন কখনোই আর PS1 এবং PS2-তে ফিরে আসে না এবং সেই জন্য এই টাইপের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো তাকেই আমরা বলবো নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কিন্তু ঘটনা হচ্ছে ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনে দুটো ইম্পর্টেন্ট প্রোডাক্ট তৈরি হয়, একটি হচ্ছে ATP এবং আরও একটা হলো NADPH। এখন আমরা দেখব যে কিভাবে ATP এবং NADPH তৈরি হয়। দেখো PS1 যে ইলেকট্রন রিলিজ করেছে তার ফলে PS1 এর মধ্যে যে ইলেকট্রন হোল তৈরি হয়েছে তো সেই হোলকে কিন্তু ফিল আপ করে দিচ্ছে PS2 থেকে নির্গত ইলেকট্রন। তাহলে PS2 এর মধ্যে যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে তো সেই ডেফিসিয়েন্সি কিভাবে পূরণ হয়, PS2 যখন অ্যাক্টিভেটেড হয় তো PS2 তখন জলকে ভেঙে ফেলে। তাহলে অ্যাক্টিভ PS2 এবার ওয়াটারকে ভেঙে ফেলবে, জলকে যখন ভাঙবে তখন কি হবে, তখন 2H+ তৈরি হবে। তাহলে 2H+ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে 2H+ এবং হাফ অফ O2 তৈরি হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু দুটো ইলেকট্রনও রিলিজড হচ্ছে। তাহলে দুটো ইলেকট্রন আর 2H+ মানে H2 এবং তার সঙ্গে সঙ্গে হাফ অফ O2 মানে অক্সিজেন, এই যে অক্সিজেন আছে এটা কিন্তু রিলিজড হয়ে যাবে। তাহলে ফটোসিনথেসিসের যে অক্সিজেনের যে সোর্স আমরা দেখলাম তো সেই অক্সিজেনের সোর্স কিন্তু ওয়াটার। এখন এই যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন
জলের বিশ্লেষণের ফলে যে ইলেকট্রন তৈরি হলো, এই ইলেকট্রন তখন একটা আননোন সাবস্টেন্স জেড, এর নাম হচ্ছে আননোন সাবস্টেন্স জেড এর মধ্য দিয়ে, তো এই ইলেকট্রন ট্রান্সপোর্টেড হবে আননোন সাবস্টেন্স জেড এর মধ্য দিয়ে PH2-তে কিন্তু ট্রান্সপোর্টেড হবে। তাহলে PH2 থেকে নির্গত ইলেকট্রন PH1-এ যাচ্ছে, আবার PH2 এর মধ্যে যে ইলেকট্রন যে ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, তো সেই ডেফিসিয়েন্সি পূরণ করছে কে? সেই ডেফিসিয়েন্সি পূরণ করছে ওয়াটার। তো এই কারণের জন্যই ওয়াটার স্প্লিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওয়াটার স্প্লিটিংয়ের ফলে এক্ষেত্রে আমরা দেখছি যে অক্সিজেন তৈরি হচ্ছে এবং সেই অক্সিজেন কিন্তু এনভায়রনমেন্টে রিলিজড হচ্ছে এবং এটাই হচ্ছে ফটোসিনথেসিসে উপজাত হিসাবে বা বাই প্রোডাক্ট হিসাবে নির্গত অক্সিজেন। তো এই যে 2H+ আছে, এই 2H+ থাইলাকয়েড লুমেনের মধ্যে অ্যাকুমুলেটেড হয় এবং সেটা কেমিওসমোটিক পদ্ধতিতে এটিপি তৈরি করতে হেল্প করে, সেগুলো সম্পর্কে আমরা আসছি একটু পরে। এছাড়া কিছু H+ দেখো, এই জায়গাতে যে H+ আছে, সো এই H+ এবার চলে যাবে একদম বিজারিত NADP তৈরি করতেও কিন্তু এই H+ হেল্প করবে। তাহলে দেখো এক্ষেত্রে যে H+ যেটা তৈরি হয়েছিল সেটাও কিন্তু এখানে চলে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে কতগুলো H+ এসেছে? আরও একটা H+ এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা H+। এক্ষেত্রে ইলেকট্রন কতগুলো এসেছে? দুটো ইলেকট্রন। তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন একটা H-কে নিউট্রালাইজ করে দিচ্ছে, তাহলে NADPH এক্ষেত্রে একটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, সুতরাং NADPH2 তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে H+। তাহলে এই জায়গাতে আমরা কি দেখছি? আচ্ছা, প্রথমে ছিল কিন্তু NADP, তাহলে দেখো এই জায়গাতে তাহলে কি তৈরি হচ্ছে? NADPH2 প্লাস H+। সুতরাং থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কিন্তু H+ আয়ন কিন্তু অ্যাকুমুলেটেড হয়ে গেল। তো এই H+ আয়ন প্রোটন গ্রেডিয়েন্টে হেল্প করে। এর সঙ্গে সঙ্গে আরও একটা কম্পাউন্ড আছে এবং সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে কুইনন বি। এই কুইনন বি কিন্তু নিজেই হাইড্রোজেন ট্রান্সপোর্টার হিসাবে কাজ করে। তো কুইনন বি স্ট্রোমা থেকে হাইড্রোজেন আয়নকে কিন্তু থাইলাকয়েড লুমেনের মধ্যে নিয়ে আসে। তাহলে এটাও কিন্তু H+ আয়নের ট্রান্সপোর্টে হেল্প করবে এবং এই ট্রান্সপোর্টের সাহায্যে প্রধানত এটিপি তৈরি হবে। সুতরাং ওয়াটার স্প্লিটিংয়ের ফলে যে H+ আয়ন তৈরি হলো এবং তার সঙ্গে সঙ্গে কুইনন বি স্ট্রোমা থেকে যে H+ আয়ন ক্যাপচার করলো, সেটা থাইলাকয়েড লুমেনে জমা হয় এবং কেমিওসমোটিক পদ্ধতিতে এরা কিন্তু এটিপি তৈরি করে এবং এই প্রসেসকেই আমরা বলবো ফটোফসফোরাইলেশন। তাহলে এরপরে আমরা যে অংশটা পড়ব, তো সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমি একটু লেখার চেষ্টা করি। তাহলে দেখো এবার আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন কথার মানেই হচ্ছে এটা যে পদ্ধতিতে এটিপি তৈরি হয়। সো ফটোফসফোরাইলেশন কিভাবে হচ্ছে দেখো, এবং আমরা কম্পেয়ার করব অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সঙ্গে ফটোফসফোরাইলেশনের পার্থক্য। ফটোফসফোরাইলেশনে প্রধানত আলো লাগে এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনে প্রধানত অক্সিজেন লাগে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটবে মাইটোকন্ড্রিয়ায় এবং ফটোফসফোরাইলেশন ঘটবে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে, বা আরও স্পেসিফিক্যালি আমরা বলতে পারি গ্রানার মধ্যে বা থাইলাকয়েডের মধ্যে। তাহলে যদি আমরা ক্লোরোপ্লাস্টিডের এক্ষেত্রে ছবি আঁকি, দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিডের মধ্যে যে স্ট্রাকচার থাকবে তো সেটাই হচ্ছে গ্রানা, মানে থাইলাকয়েড। আমি একটা থাইলাকয়েড এঁকে নিলাম, সুতরাং এটা হচ্ছে থাইলাকয়েড। এইবারে এই থাইলাকয়েড লুমেনের মধ্যে কুইনন বি থাকে, সুতরাং থাইলাকয়েড লুমেনের মধ্যে আমরা দেখেছিলাম কুইনন বি থাকে, কারণ সমস্ত ফটোসিস্টেমের যে সমস্ত কম্পাউন্ডগুলো আছে তারা কিন্তু এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই থাকে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হলো থাইলাকয়েড এবং থাইলাকয়েডের মধ্যে একটু আমি লেখার চেষ্টা করি। সো দিস ইজ থাইলাকয়েড, তাহলে এটা হলো থাইলাকয়েড। তো থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে প্রধানত এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টের যে কম্পাউন্ডগুলো বা ফটো সিস্টেম অবস্থান করে, তো থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কুইনন বি কে আমরা দেখতে পাচ্ছি এবং এই কুইনন বি যে কাজ করবে, তো কুইনন বি প্রধানত স্ট্রোমার মধ্যে H+ আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে এবং কুইনন বি স্ট্রোমা থেকে H+ আয়নকে থাইলাকয়েড লুমেনের মধ্যে জমা করবে এবং তার ফলে স্ট্রোমার মধ্যে এক্ষেত্রে H+ আয়ন কনসেন্ট্রেশন কমে যাবে। তার মানে থাইলাকয়েড লুমেন থেকে স্ট্রোমা পর্যন্ত একটি H+ আয়নের গ্রেডিয়েন্ট তৈরি হবে এবং এই জায়গাতে দেখো এটিপি সিনথেসিস
এনজাইম থাকে, সুতরাং এটিপি সিনথেটেস থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে থাকে এবং এই H+ আয়ন এই এটিপি সিনথেটেসের মধ্য দিয়ে এক্ষেত্রে স্ট্রোমার মধ্যে চলে যাবে। তো হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাইলাকয়েড লুমেনের মধ্যে যে হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট H+ আয়ন ছিল সেটা এটিপি সিনথেটেসের মধ্য দিয়ে প্রধানত আবার স্ট্রোমাতে ব্যাক করে। সুতরাং হাই কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে যখন লো কনসেন্ট্রেটেড রিজিয়নের দিকে H+ আয়ন ব্যাক করে তখন এরা এই এটিপি সিনথেটেসকে রোটেট করতে থাকে এবং এই রোটেশনের ফলে প্রধানত এডিপি ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করে এবং এই যে প্রসেস, তো এই প্রসেসকেই আমরা বলবো ফটোফসফোরিলেশন। তাহলে এই জায়গাতে দেখো এটিপি তৈরি হবে, সুতরাং এখানে এটিপি তৈরি হবে এবং এই যে এটিপি যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু পরবর্তীকালে সালোক সংশ্লেষের ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হবে। কিন্তু যদি আমরা এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা দেখি তাহলে কি ঘটনা ঘটবে? তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখো আবার অক্সিডেটিভ ফসফোরিলেশন, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। সো দিস ইজ মাইটোকন্ড্রিয়া, সাপোজ এটা মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, সো দিস ইজ ইনার মেমব্রেন এবং মাইটোকন্ড্রিয়ার এই যে দুটো মেমব্রেন আছে, ইনার মেমব্রেন এবং তার সঙ্গে সঙ্গে আউটার মেমব্রেন অর্থাৎ ইন্টার মেমব্রেন স্পেস। তো এই ইন্টার মেমব্রেন স্পেসে কিন্তু H+ আয়ন কনসেন্ট্রেশন বেশি থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে H+ আয়নের কনসেন্ট্রেশন, সো H+ আয়ন কনসেন্ট্রেশন, H+ আয়ন কনসেন্ট্রেশন কেমন হবে? H+ আয়ন কনসেন্ট্রেশন হবে ফ্রম আউটার টু ইনার, গ্রেডিয়েন্ট কি হবে? ফ্রম আউটার টু ইনার, অর্থাৎ ইন্টার মেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্স, ইন্টার মেমব্রেন স্পেসে H+ আয়ন কনসেন্ট্রেশন বেশি থাকে আর ম্যাট্রিক্সে কম থাকে এবং এই জায়গাতে আবার আমরা জানি যে এটিপি সিনথেটেস থাকে। তাহলে দেখো এখানে আছে এটিপি সিনথেটেস। তো H+ আয়ন তাহলে হাই কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়ন মানে ম্যাট্রিক্সের দিকে যাবে এবং তার ফলে এই এটিপি সিনথেটেস রোটেট করবে এবং এখান থেকে এটিপি তৈরি হবে এবং এই যে প্রসেস, এই প্রসেসে যে এটিপি তৈরি হচ্ছে তো একেই আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরিলেশন। কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা H+ আয়নের কনসেন্ট্রেশন যেটা দেখলাম ক্লোরোপ্লাস্টের মধ্যে, তো সেটা হচ্ছে H+ আয়ন কনসেন্ট্রেশন। দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে তাহলে H+ আয়ন কনসেন্ট্রেশন কি? সো H+ আয়ন কনসেন্ট্রেশন ক্লোরোপ্লাস্টের মধ্যে ফ্রম ইনার টু আউটার, তাহলে ইনার টু আউটার, ইনার মানে থাইলাকয়েডের ভিতর থেকে স্ট্রোমার মধ্যে এবং এরকমভাবেই এই যে প্রসেস তো একেই আমরা বলবো ফটোফসফোরিলেশন। তো এইভাবে যে এটিপি তৈরি হয় তো সেই এটিপি কিন্তু ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হয়। এখন আমরা যেটা দেখলাম তো সেটাই হচ্ছে ফটোসিনথেসিসের নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। কিন্তু ঘটনা হচ্ছে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রচুর পরিমাণে NADPH তৈরি হয় এবং যদি NADPH এর পরিমাণ প্রচুর বেড়ে যায় তখন আর NADPH তৈরির দরকার পড়ে না। তো এইরকম সিচুয়েশনে তখন ফটো সিস্টেম যে কাজ করবে তো সেটা হচ্ছে এটিপি তৈরি করবে, অর্থাৎ এক্ষেত্রে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটবে। তো সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে ঘটে একটু বলার চেষ্টা করি। দেখো সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিন্তু PS1ই কেবলমাত্র অংশ নেয়, এক্ষেত্রে PS2 কোনোভাবে অংশ নেয় না। তো PS1 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয় P700 মানে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন PS1কে অ্যাক্টিভ করে এবং সেখান থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয় তখন সেটা একই পথে রিলিজড হয় এবং ফেরোডক্সিন থেকে সেটা NADPH এ না গিয়ে, ফেরোডক্সিন থেকে এই ইলেকট্রন NADPH এ না গিয়ে যে জায়গাতে যায় সেটা হচ্ছে এক্ষেত্রে ফেরোডক্সিন থেকে NADPH এ ইলেকট্রন না গিয়ে যে জায়গাতেই ইলেকট্রন যায় তো সেটাই হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স। তাহলে PS1 থেকে নির্গত ইলেকট্রন A0 A1 আয়রন সালফার কন্টেনিং গ্রুপ XAB হয়ে ফেরোডক্সিনে যাবে এবং ফেরোডক্সিন থেকে ইলেকট্রন সাইটোক্রোম B6F কমপ্লেক্সে যাবে। তো এই জায়গাতে কিন্তু এক অণু ATP তৈরি হবে, তাহলে এই জায়গাতে এক অণু ATP তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে সাইটোক্রোম B6F কমপ্লেক্স, সাইটোক্রোম B6 থেকে F কমপ্লেক্সের দিকে যখন যায় তো তখন এক্ষেত্রে কিন্তু এক অণু ATP তৈরি হয়। এটা নন সাইক্লিকেও হয় আবার এটা সাইক্লিকেও হয়। তাহলে নন সাইক্লিকের ক্ষেত্রে কেবলমাত্র সিঙ্গেল ATP তৈরি হচ্ছে, যখন সাইটোক্রোম B6 থেকে F কমপ্লেক্সে যখন যাচ্ছে তখন এক অণু ATP তৈরি হচ্ছে, কিন্তু সাইক্লিক প্রসেসে ফেরোডক্সিন থেকে যখন সাইটোক্রোম B6F কমপ্লেক্সে যাচ্ছে তখন এক অণু ATP তৈরি হয়
এবং তার সঙ্গে সঙ্গে সাইটোক্রোম B6 থেকে যখন F কমপ্লেক্সের দিকে যায় তখন এক অণু এটিপি তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু 2 মলিকুল অফ এটিপি তৈরি হয়। আবার এই ইলেকট্রন কিন্তু সাইটোক্রোম B6F কমপ্লেক্স থেকে প্লাস্টোসাইনিন হয়ে এটা আবার কিন্তু PS1 এ চলে আসে। তার মানে PS1 থেকে নির্গত ইলেকট্রন কিন্তু পুনরায় PS1 এই চলে আসে। এবং তাহলে আমরা যদি সাইক্লিক আর নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আমরা যদি পার্থক্যটা আমরা যদি লেখার চেষ্টা করি, ক্ষেত্রে লিখছি সো সাইক্লিক, আচ্ছা একটু এটা মুছে দিই। তাহলে সাইক্লিক আর নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের পার্থক্য যদি লিখি তাহলে দেখো সাইক্লিক এবং তার সঙ্গে সঙ্গে নন সাইক্লিক। আমি খুব দ্রুত লেখার চেষ্টা করব, টোটাল বিষয়টা তোমরা আশা করি বুঝে গেছো। তাহলে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রধানত PS1 এক্ষেত্রে অংশ নেয়। সো PS1, কিন্তু নন সাইক্লিকে PS1 অ্যান্ড PS2 দুটোই কিন্তু অংশ নেয়। নন সাইক্লিকে PS1 আর PS2 দুটোই অংশ নেয়। সেকেন্ড, সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 2 অণু এটিপি তৈরি হয় এবং নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 1 অণু এটিপি তৈরি হয়। ওকে, আচ্ছা এটাকে আমি 2 লিখে ফেলেছি। দেখো সাইক্লিকে কিন্তু কোনো NADPH তৈরি হচ্ছে না, সো নো NADPH, কিন্তু এই জায়গাতে নন সাইক্লিকে কিন্তু NADPH তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে সাইক্লিকে দেখো নো ওয়াটার স্প্লিটিং, কোনো রকম জলের কিন্তু বিশ্লেষণ হচ্ছে না, সো নো ওয়াটার স্প্লিটিং। কিন্তু এই জায়গাতে দেখো নন সাইক্লিকে কিন্তু ওয়াটার স্প্লিটিং হয়। তাহলে নন সাইক্লিকে আমরা ওয়াটার স্প্লিটিং দেখতে পাবো। ওকে, তো এই হচ্ছে সাইক্লিক আর নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের পার্থক্য এবং এটাই হচ্ছে ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশন। অত্যন্ত ডিফিকাল্ট, কিন্তু আমি খুব সহজভাবে যতটা পসিবল তোমাদের সহজভাবে বোঝানোর, তো এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এবং পরের দিন আমরা আলোচনা করব ফটোসিনথেসিসের ডার্ক রিঅ্যাকশন সম্পর্কে। আজকে তাহলে এই পর্যন্তই। সকালে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।